তো এই যে দেখেন ডেট ক্লাসে গেলে আপনি ডেট রিলেটেড এগুলো করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন একটা ডেট আর একটা ডেটের সাথে ইকুয়াল কিনা। হ্যাঁ, তারপরে আপনি যদি ডে অফ ও কি রিটার্ন করে, ইন্টিজার রিটার্ন টাইপ, তাহলে বলতেছে যে গেটস দ্য ডে অফ মান্থ। এখন আপনি লোকাল ডেট একটা সিলেক্ট করছেন, আপনার একটা লোকাল ডেট অবজেক্ট আছে, ওখানে তো ডে মান্থ ইয়ার আপনি ডেট পিকার দিয়ে সিলেক্ট করছেন। তাহলে ধরেন আপনার ডেট পিকারে যদি আপনি সিলেক্ট করে থাকেন 12 এপ্রিল 2000, তাহলে এই আপনাকে 12 রিটার্ন করবে, কারণ ডে অফ দ্য 12তম দিন। তাহলে ডে গেট ডে অফ মান্থ, নাম দেখেই তো বুঝতেছে। হ্যাঁ, গেট ডে অফ উইক, তাহলে আপনি যে ডেটটা দিলেন এটা উইকের কয় নাম্বার ডে, তার মানে এখানে 1 to 7 এর মধ্যে কিছু একটা রিটার্ন করবে। হ্যাঁ, গেট ডে অফ ইয়ার, তাহলে বছরের কততম দিন, সব রিটার্ন টাইপ ইন্টিজার। হ্যাঁ, আপনি যদি এখানে দেখেন গেট মান্থ, ও কি রিটার্ন করবে, আপনাকে মান্থলি রিটার্ন করবে। আচ্ছা, যদি আপনি গেট ইয়ার পেতে চান, এটা কোন সাল, 2024, তাহলে আপনার ডেট পিকারে যদি 2024-এর একটা ডেট সিলেক্ট করেন, এটা ইউজ করলে আপনি 2024 পাবেন। রাইট? ইজ আফটার, এই যে কম্পেয়ার করা, একটা ডেটকে আরেকটা ডেটের সাথে আপনি কম্পেয়ার করতেছেন, এই ডেটটা লিপ ইয়ার কিনা। হ্যাঁ, এই ডেটের আপনার লেন্থ অফ দ্য মান্থ রিপ্রেজেন্টেড বাই দিস ডেট, লেন্থ অফ দ্য ইয়ার। ওকে, আপনি মাইনাস করতে পারেন। তারপরে ধরেন আপনি তো এইভাবে আপনার এই যে নাও নাও আপনাকে কি দিবে, কারেন্ট ডেট, সিস্টেম ডেট। তাইলে লোকাল ডেট ডট নাও আপনাকে একটা লোকাল ডেটই দিবে, সেটা আপনি ডেট পিকার থেকে পাচ্ছেন না, সিস্টেম ডেট থেকে পাচ্ছেন। তাহলে আপনার যদি একটা ডেট পিক লোকাল ডেট D1, D2, D1 ইকুয়াল টু সাম ডেট পিকার ডট গেট ভ্যালু, তাহলে D1 এর ডেটটা আপনি ডেট পিকার থেকে পেলেন। আবার বলতে পারেন যে D2 ইকুয়াল টু লোকাল ডেট ডট নাও, তখন আপনার যে আজকের যে ডেট সিস্টেম জেনারেটেড ডেট সেটা পাবেন, সেটা একটা লোকাল ডেট। তো এইভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন। ওকে, অফ, অফ দিয়ে আপনি একটা ডেট ক্রিয়েট করতে পারেন। দেখেন ও রিটার্ন টাইপ কিন্তু লোকাল ডেট, তাহলে লোকাল ডেট ডট অফ আপনি যদি এখানে ভ্যালু দিয়ে দেন 2024, হ্যাঁ 12,8, তাহলে 8 ডিসেম্বর 2024, এই ভ্যালুগুলো দিয়ে সেটা লোকাল ডেট তৈরি করবে। তাহলে অফ মেথডটা আপনি নিজেও প্যারামিটার সাপ্লাই দিয়েও একটা লোকাল ডেট ক্রিয়েট করতে পারেন। ওকে, এই যে obtains an instance of local date from the parameters. ওকে, তো এইভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন। তাহলে বেসিক্যালি আপনার কাজ হলো যে ইজ আফটার কিনা, এটা দিয়ে আপনার বেশি কাজে লাগবে। এইভাবে। ওকে, তো আসেন আমরা আমাদের এটা শেষ করে দিই আপনাদের। আজকে আমরা যেটা করব সেটা হলো যে মেথড ওভারলোডিং, এটাতে শুরু করব না। ওভারলোড কথাটা যখন আসে ন্যাচারালি তার রিভার্স হিসেবে আমরা একটা নর্মাল লোডের রেশিওটাও পাই। সো একটা ট্রাকের ক্যাপাসিটি যদি হয় 5 টন, and if you load 5 ton goods, then it is the normal load. But if you put 7 tons of good, then the truck is কি কথা বলেন? কোশ্চেন কি বুঝতে পারেন ভাই? So you have a truck and the capacity of truck is 5 ton. So unless you cross the 5 ton goods, it is under the normal load. তাহলে আপনি একটা ট্রাক 5 টন ক্যাপাসিটি 5 টন মাল দিয়ে আপনি নিয়ে গেলেন, is the truck overloaded? No, but if you put 7 ton, then overloaded. তো তাহলে মেথডের ক্ষেত্রে আমরা নর্মাল লোড আর ওভারলোড বলতে কি বুঝি? এটা তো ইন জেনারেল কনসেপ্ট যে ওভারলোডিং মানে কি, ইউ আর গিভিং এক্সট্রা প্রেশার, ওকে, এক্সট্রা স্ট্রেস
to your vehicle, so the vehicle is overloaded. But you need to do so many things in so little time, so you are overloaded at your workplace. Okay. Now, when you say method overloading, তাহলে আগে আমাকে বুঝতে হবে what is the normal load of a method. So এটার অ্যান্সার বোঝার জন্য, if I ask you, when you call a method, তখন কি হয়? A method has a body. এই বডিটাকে আমরা কি বলি? Method definition. We are defining the method with a block, second bracket. Okay. So that is the body, and that's the we call it method definition. তাহলে আমরা যখন একটা মেথডকে কল করি তখন কি হয়? That body is executed. So you call a method, the method definition is executed. A 50 line code executed. Whenever I call this method, this body is executed. এটা তো আমরা জানি, right? Now, if I ask you to write a method or function to check primality of a number, whether a number is prime or not, how many body you will create for that method? একটা। আপনি সর্টিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করছেন, তাহলে কয়টা বডি বানিয়েছেন? নট বাইনারি সার্চ, you're trying to implement binary search. Binary search is a method বা ফাংশন। এটা কয়টা বডি আপনি বানাবেন? ডাটা স্ট্রাকচারে করেন নাই বাইনারি সার্চ, কয়টা বডি বানিয়েছেন ওই ফাংশনের? বিটিএস তো ক্লাস, বিএসটি তো ক্লাস, বাইনারি সার্চ ট্রি ইজ এ ক্লাস, কিন্তু ওর ভেতরে যে মেথড, ধরেন আপনার বা এমনি ধরেন আপনি পাইথনে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের কথাও চিন্তা করেন, একটা, তাহলে টিপিক্যালি আমরা কি করি? একটা ফাংশনের জন্য বা একটা মেথডের জন্য একটাই বডি তৈরি করি। দ্যাট ইজ দ্য নর্মাল লোড অফ এ মেথড। ওকে, সো কল ইট, that particular load is there, that will be executed. That particular set of code is there in the body, that will be executed. Okay. Method overloading means if you define or create multiple body for a method, then the method is overloaded. So same name Same name না হলে কি একই মেথড হবে না ভিন্ন মেথড হবে? But we are telling a same method has multiple body. তো মেথডের নাম সেমই থাকবে, কিন্তু আপনি কয়েকটা বডি বানাবেন ওই একই নাম দিয়ে, একই মেথডের নাম দিয়ে। So same method will have now multiple body. So if that is the case, তাহলে আমরা সেটাকে বলছি মেথড ওভারলোডিং। ক্লিয়ার? ওকে, এখন এটা কেন করতে যাব? আমরা তো করি নাই, তাহলে এটা কেন, এটার প্রয়োজনটা কি? একটা এক্সাম্পল দেই। লেটস সে আমি এখন একটা অ্যারে, এটা কি হোয়াট ইজ ভ্যাল? ভ্যালসটা কি? ইন্টিজার অ্যারে। বাট স্ট্যান্ডার্ড ইন্টিজার অ্যারে ডু নট হ্যাভ এনি মেথডস। অ্যারে ম্যানিপুলেট করার জন্য কোনো মেথডস কিন্তু স্ট্যান্ডার্ড অ্যারেতে নাই। তা আমি কি করলাম? আমি কিছু মেথড বিল্ড ইন করতে চাই, আমি নিজেই একটা ক্লাস বানালাম মাই অ্যারে। ইন্টারনালি সে একটা ইন্টিজার অ্যারেকেই রিপ্রেজেন্ট করে। এখন আমি একটা মেথড অ্যাড করলাম, এটা কনস্ট্রাক্টরে আমি ডিফল্ট সাইজ দিয়ে রাখলাম 10, and now I create a method print array. ওকে, আমি এখন প্রিন্ট অ্যারে নামে একটা মেথড বানালাম। এখন এই প্রিন্ট অ্যারে মেথড কি করে খেয়াল করেন। It prints the elements in the vals in their actual order. তাহলে আমার ভ্যালসের যে ভ্যালুগুলো আছে সেগুলো সে ইন দ্য অরিজিনাল সিকোয়েন্স সে প্রিন্ট করে দেয়। তাহলে এটা কি নর্মাল লোড? Now if I create another body, now this is overload. Now I am overloading. Okay, so another code to vals I in third ascending order.
তাহলে আমি এই প্রিন্ট অ্যারে দুইটা ভার্সন রাখতে চাই, একটা তার অরিজিনাল অর্ডারে প্রিন্ট করবে, আর একটা সে ইন্টারনালি টেম্পোরারি সর্ট করে ওই টেম্পোরারি সর্টটাকে অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করবে। তাহলে আমার তো দুইটা ভার্সন থাকতেই পারে, right? Depending on the purpose. I want to call the print array to print in two different ways. That's why the name is same, print array. So both version will print the array, but in two different ways. Therefore, two different set of code. This is method overloading. Question. So we structure it একটা compound কোডটা print করবে। রাইট, এখন আমি বলছি যে যদি এটা অ্যালাউড হয়, কম্পাইলার যদি আমাদের অ্যালাউ করে, তাহলে আমরা বলতে পারি প্রিন্ট অ্যারে মেথড ইজ ওভারলোডেড। অ্যাটলিস্ট দুটো ভার্সন থাকলেই ওভারলোডেড। কয়টা থাকবে আনলিমিটেড, আপনি যতগুলো খুশি রাখতে পারেন। বাট কম্পাইলার উইল নট অ্যালাউ অলওয়েজ। কম্পাইলার উইল অ্যালাউ মি টু ওভারলোড এ মেথড আন্ডার এ কন্ডিশন। এখন দেখেন এটা প্রিন্টারে কিন্তু মেথড ইজ দেয়ার। এখন যদি আমি বলি এখানে কি হচ্ছে, A1 হচ্ছে একটা মাই অ্যারে টাইপের ইনস্ট্যান্স। আমি যদি বলি A1 ডট প্রিন্ট অ্যারে, হাউ মেনি প্যারামিটার টু দ্য কল? কয়টা প্যারামিটার? 0। তাহলে এখন কোনটাকে এক্সিকিউট করবে? উপরেরটাও 0 প্যারামিটার, নিচেরটা দুটোই তো ম্যাচ করে উইথ দ্য কল। তাহলে হুইচ ভার্সন বা হুইচ ডেফিনেশন ইট উইল এক্সিকিউট? That's an ambiguity for the compiler, and compiler does not allow, compiler hates ambiguity. তখন কম্পাইলার আমাকে আটকাই দেবে যে ইটস নট অ্যালাউড। তাহলে কিন্তু আমি যদি এখানে বলি যে আমার এখানে একটা ইন্টিজার প্যারামিটার, এখন আমি যদি এটা দেই, এই কলটা হয়, তাহলে সে 0 প্যারামিটারটাকে এক্সিকিউট করবে, আর যদি একটা ইন্টিজার প্যারামিটার থাকে ইন্টিজার, তাহলে এই ভার্সনটাকে। এখন কি কম্পাইলারের কোনো অ্যাম্বিগুইটি আছে? ইজ দেয়ার এন অ্যাম্বিগুইটি ফর দ্য কম্পাইলার? নো। নাও ইট ইজ অ্যালাউড টু ওভারলোড। তাহলে ওভারলোডিং এর কন্ডিশনটা কি? যতগুলো ভার্সনই আপনি রাখেন না কেন, দ্য প্যারামিটার লিস্ট শুড বি ইউনিক। কারো প্যারামিটার লিস্টের সাথে মিলতে পারবে না, একটার সাথে আরেকটা মিলে গেলেই অ্যাম্বিগুইটি হবে। সো দে ক্যানট ম্যাচ। ওকে, তো এখন আমি কি করছি, আমি এই প্রিন্ট অ্যারে একটা আছে উইদাউট প্যারামিটার, যে তার অ্যাকচুয়াল সিকোয়েন্সে প্রিন্ট করে, আর আমি একটা ইন্টিজার প্যারামিটার দিয়ে সেটার ভ্যালু 1 হইলে অ্যাসেন্ডিং, 2 হইলে ডিসেন্ডিং। তাহলে আমি এটাকে ওভারলোড করলাম। নাও আই হ্যাভ টু ডেফিনেশন ফর প্রিন্ট অ্যারে। দিস ইজ মেথড ওভারলোডিং। ইজ দ্যাট ক্লিয়ার কনসেপ্ট? ইফ নট, প্লিজ আস্ক। ক্লিয়ার না হলে প্রশ্ন করেন। স্যার যে প্যারামিটারটা কিছু মেথডে না ইউজ করুন কোথায়? কি একটা মেথড একটা প্যারামিটার ধরেন এটাতে ইন্টিজার আছে, হ্যাঁ, ওকে, এই প্যারামিটারটা না ইউজ করুন না ইউজ, ভিতরে কি করতেছেন এটা আপনার ব্যাপার। কম্পাইলার তো দেখবে যে আমার কলের সাথে আমি ডেফিনেশন কানেক্ট করতে পারি কিনা বাই লুকিং এট দ্য কল। কলে 0 প্যারামিটার, ইজ দেয়ার এ ভার্সন উইথ 0 প্যারামিটার? ইয়েস, অনলি 1, সো দ্যাট ইজ দ্য ভার্সন আই হ্যাভ টু এক্সিকিউট। ভেতরে কি হচ্ছে দ্যাটস আপ টু ইউ। কিন্তু যদি দুইটা ভার্সন পাওয়া যায় 0 প্যারামিটার, ওখানে কম্পাইলার হবে, তো আমি কোনটাকে করব? এটা তো কনফ্লিক্ট। কিন্তু প্যারামিটার সাপ্লাই যেভাবে দিয়েছি কলে, তার সাথে যে কোনো একটাই মিলে, তাহলে কম্পাইলারের কোনো আপত্তি নাই, সে ওটাই এক্সিকিউট করবে। এখন ভেতরে আপনি ইউজ করলেন কি করলেন না কি করলেন, এটা তো আপনার লজিক, এটা নিয়ে তো কম্পাইলারের কোনো মাথা ব্যথা নাই। আপনি একটা মেথডের নাম দিয়েছেন অ্যাড, ভেতরে যদি আপনি মাল্টিপ্লাই করেন, কম্পাইলার কিছু বলবে আপনাকে? তাহলে ভেতরে ইনসাইড হোয়াট ইউ আর ডুইং, অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং ইনসাইড, ডাজ ইট ম্যাচ উইথ দ্য নেম অফ দ্য মেথড? এটা আপনার ডিসিশন, এটা কম্পাইলার কিছুই বলবে না।
এখন আপনি মেথডের নাম অ্যাড দিয়ে যদি ভিতরে মাল্টিপ্লাই করেন, দ্যাটস ইউর লজিক্যাল প্রবলেম, দ্যাটস নট এ কম্পাইলেশন প্রবলেম, দ্যাটস নট এ সিনট্যাক্স এরর, দ্যাটস এ লজিক্যাল এরর। সেই দায়িত্ব কম্পাইলারের না, সেই দায়িত্ব প্রোগ্রামারের টু মেক ইট কারেক্ট। ওকে, you got your answer? Yes. Okay. Now if I ask you, আমরা যে কয়টা প্রজেক্ট করেছি? 3টা। arithmetic operations, then complex number with array, then book borrow project with array list and table view, also tab pen। এখানে কি আমরা কোনো অনেকগুলো ক্লাসই তো বানিয়েছি, আমরা কি কোনো ক্লাসের কোনো মেথড ওভারলোডিং করেছি এখন পর্যন্ত? No, sir. নো। উনি বলছেন নো। ওনার সাথে সহমত কারা? একটু হাত তুলেন। সহমত ভাই। ওই যে পলিটিক্যাল লিডারদের সাথে কোনো কোনো কিছু পোস্ট দিলে তার যারা ফ্যান ফলোয়ার থাকে তারা সবাই পোস্ট কমেন্ট করতে থাকে, সহমত ভাই, সহমত ভাই। হ্যাঁ, No fans here. নো ফ্যান ফলোয়ার অফ ইব্রাহিম, কথা হলো? হ্যাঁ বলেন। উনি বলছে আমরা কোনো মেথড ওভারলোড করি নাই, আপনাদের কি মনে হয়? করা হয়নি। ওকে, তাহলে এখন আমরা একটা প্রজেক্ট খুলি আপনাদের সেকশনের। সেকশন কত এটা? 3। কমপ্লেক্স নাম্বারটাই খুলি, সেকশন কই? এটা না, এটা। ওকে, now if we look into the model class complex number, what about this method overloading? We overloaded constructor। না, এটা আমরা ইচ্ছা করে আলোচনাতে আনি নাই, অনেক কিছু আমি আলোচনাতে আনি নাই। একদম কনস্ট্রাক্টর ইজ স্পেশাল মেথড, এটা তো একটা মেথড, ইজ এ স্পেশাল মেথড যার কোনো রিটার্ন টাইপ নাই, যাকে কল করা যায় না, অটোমেটিক ফায়ার হয়, এটা ইটস এ মেথড। তাহলে আমরা কনস্ট্রাক্টরকেও কিন্তু ওভারলোড করেছি, বাট উইদাউট ডিসকাসিং দ্য কনসেপ্ট অফ ওভারলোডিং। আমি অলরেডি বলেছি আপনাদের, আওয়ার অ্যাপ্রোচ ইজ লার্নিং বাই ডুইং। আমরা প্রবলেম সলভিং করার জন্য যখন যা দরকার ইউজ করব, তার কিছু জিনিস অলরেডি ডিসকাসড, কিছু যদি না থাকে তার রিজন যেটা কেন ডিসকাস হয় না, কারণ এটা ডিসকাস করতে গেলে আরো কিছু কনসেপ্ট বিল্ড করতে হবে। কনসেপ্ট সব বিল্ড করে তারপরে কোডিং এ হাত দেবো, তাহলে তো আমার প্রবলেমই সলভ করতে পারবো। এই জন্য আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমরা প্রজেক্ট করতে থাকবো এবং ধীরে ধীরে আপনি দেখবেন যে পরের দিকে গিয়ে যে সবই আসলে আমরা জানি, কিন্তু ওই মুহূর্তে আপনি হয়তো, যেমন এটা আমরা আলোচনা করিনি, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কনস্ট্রাক্টর ওয়াজ ওভারলোডেড। কিন্তু সেম প্যারামিটার লিস্ট হলে কি অ্যালাউ করবে? No, sir. করবে না। দেখেন, আপনি যদি 0 প্যারামিটার আর আরেকটা দেন, আপনি এখানে বলতেছেন 0 প্যারামিটার হলে 0, আবার আরেকটাতে বলতেছেন 10, তো কম্পাইলার কোনটাকে ইউজ করবে? কনফিউজড, তাই না? আপনি যদি কমপ্লেক্স নাম্বারের প্যারামিটার সাপ্লাই না দেন নিউ করার সময়, তাহলে তো 0 প্যারামিটার কনস্ট্রাক্টর ফায়ার হবে। কোনটা ফায়ার হবে? রিয়েল ইমাজিনারি ভ্যালু কি 0 হবে না 10 হবে? এটা কম্পাইলার কিছুই করতে পারবে না যে আমি কোনটাকে এক্সিকিউট করব, দুটোই তো ম্যাচ করে। সেই সে অ্যালাউ করতেছে না, দেখেন রেড আন্ডারলাইন। ওকে, বুঝতে পেরেছেন? সে আপনাকে বলে দিচ্ছে যে এটা অ্যালাউ হবে না, এবং তার রিপ্রেজেন্টেশন যে এখান থেকে হবে ওটাও সে দেখাই দিচ্ছে। So, dimensional question. জি, So, compiler কি যখন কোডের রিটার্নের সাথে পাশাপাশি রান থাকে তখন আমরা code লিখি। কম্পাইলার ইটসেলফ ইজ এ মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন, তার অনেকগুলো থ্রেড একসাথে কাজ করতে থাকে। যেমন ওয়ার্ড আপনি টাইপ করতেছেন না, when you are typing your data is being captured continuous basis। তাহলে আপনার যে টেক্সট ফিল্ডে আপনি যে টাইপ করতেছেন ওয়ার্ডে, টেক্সট এরিয়াতে, দ্যাট ইজ বিং ক্যাপচার্ড। এটার জন্য একটা মেথড ইজ ওয়ার্কিং, আরেকটা মেথড সাইমultaneously কাজ করতেছে টু চেক গ্রামার এন্ড স্পেলিং। তাহলে আপনার গ্রামার এবং স্পেলিং চেকের জন্য আরেকটা থ্রেড সাইমultaneous। সো অল মডার্ন অ্যাপ্লিকেশনস আর মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন। ওকে, যাই হোক, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ওভারলোডিং আসলে করেছি, হয়তো বা আলোচনা করা হয়নি, বাট উই ওভারলোডিং। কিন্তু নন কনস্ট্রাক্টর কাস্টম মেথড কি আমরা ওভারলোড করেছি? No, নো, বাট আপনার এটা প্রয়োজন পড়বে যে ইউ নিড টু ওভারলোড ইওর ওন কাস্টম মেথড। তাহলে আজকে আমরা দেখবো যে একটা কাস্টম মেথড কিভাবে ওভারলোড করতে হয়।
ওকে, যেমন প্রিন্টারে নোটপ্যাডে যেটা দেখলাম এটাকে ওভারলোড করা হয়েছে না, 2 ভার্সন। তো এরকম আমরা আমাদের কমপ্লেক্স নাম্বারের একটা কাস্টম মেথড ওভারলোড করব, ঠিক আছে? ওকে, তো এটা আমরা বুঝলাম যে হোয়াট ইজ মেথড ওভারলোডিং। কোডে যাওয়ার আগে আমি কনসেপ্টগুলো একটু দাঁড় করিয়ে নিচ্ছি। ওকে, এখন আসেন ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? ডিকশনারি মিনিং। কারো থেকে, আপনার বন্ধুর কাছ থেকে যদি আপনি একটা গিফট পান, এটা কি ইনহেরিটেন্স? না। তাহলে ইনহেরিটেন্স মানে আপনি লিগালি যার কাছ থেকে আপনি বাই লিগালি ইউ আর এন্টাইটেলড টু গেট দ্যাট ইজ ইনহেরিটেন্স। সো হোয়াট ইউ ইনহেরিট ফ্রম ইউর প্যারেন্টস? লাইক ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। ইউ অলসো ইনহেরিট জেনেটিক প্রপার্টি, ডিএনএ প্যাটার্ন, তাই না? এই যে প্যাটার্নিটি টেস্ট ওয়েস্টে খুব হয়, তাই না? ডিএনএ টেস্ট করে কেন? ডিএনএ প্যাটার্নটা একটা সার্টেন ডিগ্রি পর্যন্ত সেম থাকে, পাস অন হয়। তাহলে আপনি জেনেটিক প্রপার্টি, আপনার প্যারেন্টস বোথ আর ব্রাউন, উই আর অলসো ব্রাউন। The parents both are black, the child is also black. তাহলে we inherit genetic property. Also we inherit, আপনি যেটা বললেন যে বাড়ি গাড়ি, টাকা পয়সা, গার্মেন্টস ফ্যাক্টরি, এটসেট্রা। ঠিক আছে? তাহলে that is the general meaning of inheritance. We know that. But we are talking about inheritance within the context of object-oriented programming. এখানে আমরা বলছি যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে খেয়াল করেন, ইনহেরিটেন্স there is a giver and there is a receiver. So your parent is giver and you are receiver, তাই না? জেনেটিক প্রপার্টি বলেন আর বাড়ি গাড়ি বলেন, our parents are giver, we are receiver. তাহলে সুপিরিয়র কে এখানে? প্যারেন্ট। যার কাছ থেকে যে গিভার সে সুপিরিয়র, তাই না? কিন্তু এখন দেখেন ক্লাসের কনটেক্সটে যখন আমরা বলি যে there is a class who can give and another class can receive, তাহলে একটা ক্লাস আর একটা ক্লাস থেকে ইনহেরিট করতে পারে। এখন যখন ক্লাস আপনি যখন ইনহেরিট করছেন as a human being, you are inheriting the genetic profile and the properties, assets. But একটা ক্লাস যখন আরেকটা ক্লাস থেকে ইনহেরিট করে, what it inherits? Fields and methods, members. Okay? Okay. তাহলে এখন আসেন আমরা আলোচনায় যাই। So let's say class A has 5 fields, F1 to F5, and also it has 5 methods, M1 to M5. Okay? এখন আপনি একটা নতুন ক্লাস বানানোর সময় আপনি যদি বলেন যে ক্লাস B inherits from class A, what it will inherit? Class B? 5টা ফিল্ড, 5টা মেথড। তাহলে ক্লাস A তে 5টা ফিল্ড, 5টা মেথড আছে, ক্লাস B তেও ওগুলো থাকবে। এখন শুধু যদি ইনহেরিট করে আপনি থেকে যান তাহলে তো আলটিমেটলি ক্লাস দুইটা একই, তাই না? তাহলে আপনি একই যদি হয় দুইটা ক্লাস বানাবেন কেন? পয়েন্টলেস। তার মানে আপনি ইনহেরিট করছেন ওটাকে ক্লোন করার জন্য না, ওটা থাকবে, তার সাথে আপনি আরো কিছু এক্সট্রা অ্যাড করবেন। দ্যাটস ওয়াই ইউ আর মেকিং এ নিউ টাইপ। সো তখন আমরা বলতে পারি যে বি ইজ অ্যান এক্সটেনশন অফ ক্লাস এ। এক্সটেনশন মানে কি? আপনার একটা 3 বেডরুমের গ্রামের বাড়িতে আপনার একটা বিশাল প্লটের মধ্যে আপনার একটা বাড়ি আছে 3 বেডরুম, আপনি এখন ওটাকে এক্সটেন্ড করবেন 4th বেডরুম অ্যাড করতেছেন, করা যাবে না? তাইলে কি আপনার পুরনোটার সাথে নতুন কিছু অ্যাড করলেন, দ্যাটস ওয়াই ইউ কল ইট এক্সটেনশন। তাহলে ক্লাস বি ইজ নাথিং বাট ক্লাস এ প্লাস সামথিং এক্সট্রা। ওই জন্য আমরা বলতে পারি যে ক্লাস বি অলসো অ্যান এক্সটেনশন অফ ক্লাস এ, অর্থাৎ ক্লাস বি ইনহেরিটস ফ্রম ক্লাস এ। যেহেতু এক্সটেনশন, তখন সে as an author of class B, now you can add your own extra fields and methods. তাহলে আমরা যদি বলি যে ক্লাস বি ইনহেরিটস ফ্রম এ,
আর ক্লাস বি এর অথর হিসাবে আপনি এখানে আরো দুইটা ফিল্ড দিলেন, ফিল্ড B1, ফিল্ড B2 এন্ড অলসো মেথড B1 এন্ড মেথড B2। তাহলে আপনি বলেন তো ক্লাস এ তে কয়টা ফিল্ড? 5টা। ক্লাস বি তে কয়টা ফিল্ড? 7টা। ক্লাস এ তে কয়টা মেথড? 5টা। ক্লাস বি তে কয়টা মেথড? 7টা। তাহলে দ্যাট ইজ দ্য বেসিক অফ ইনহেরিটেন্স। এখন এদেরকে কি বলা হয়? আমার এক্ষেত্রে আমরা এ কে বলবো প্যারেন্ট ক্লাস, অথবা সেক্ষেত্রে বি কে আমরা বলতে পারি চাইল্ড ক্লাস। এ কে বলতে পারি সুপার ক্লাস, বি কে বলতে পারি সাব ক্লাস। এ কে বলতে পারি বেস ক্লাস, বি কে বলতে পারি ইনহেরিটেড ক্লাস অথবা ডিরাইভড ক্লাস। বিভিন্ন লিটারেচারে আপনি বিভিন্ন ভাবে এদেরকে ডাকা হয়। জাভার লিটারেচারে এটাকে বলা হয় সুপার ক্লাস। এ ইজ দ্য সুপার ক্লাস, বি ইজ দ্য সাব ক্লাস। এটুকু আমরা বুঝতে পারলাম? ওকে, এখন আসেন। জি, সব ল্যাঙ্গুয়েজে কি ইনহেরিটেন্স ভাবে কাজ করে? সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিট, এটা তো কনসেপ্ট, ইটস নট ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, ইটস দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে সবখানে এটা পাবেন। দিস ইজ দ্য কনসেপ্ট। সো ইউ হ্যাভ এ এক্সিস্ট, অর্থাৎ ইউ ক্যান অ্যাকচুয়ালি, ইউ ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল। পয়েন্ট হচ্ছে এটা, ফ্রম দ্য স্ক্র্যাচ। কাস্টমাইজ করা ওকে, আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার একটা হুইল আছে, ওকে, যারা বাইকার আছেন এখানে, বাইক এনথুজিয়াস্ট কেউ আছেন? আপনি বাইকে আসেন? আচ্ছা, ওকে। তাহলে আপনার যে হুইলের এটা কি স্পেসিফিকেশনটা কি? ফ্রন্ট হুইল কি ইউজ করেন? R15 নাকি FZX? হ্যাঁ, সুজুকি কোনটা? ডুয়াল চ্যানেল ABS। ওকে, তাহলে আপনার এই ফ্রন্ট হুইলের স্পেসিফিকেশনটা কি? আর টায়ার প্রোফাইল? তাহলে এটা ধরুন স্টক হুইল যেটা আসে আপনার, এটাই পেলেন। এখন আপনি চাইলে এই রিমের মধ্যে হুইলের প্রোফাইলটা চেঞ্জ, মানে টায়ারের প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন না? তো তার জন্য কি হুইলটা আপনাকে নতুন করে আবার কিনতে হবে? না। তাহলে আপনি, তার মানে কি, ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক এ টাইপ and extend it to make a new type according to your customization. So you can use an existing module and customize it. Okay, that is the reusability of code and modules, is a feature of OOP. এখন আসেন, এখন ধরুন আপনার নাম কি? সাজিদ। আপনার? ইফাত। ওকে, সাজিদ আর ইফাতকে আমি একটা ক্লাস ওয়ার্ক দিলাম যে আপনারা দুইজন একটা এমপ্লয়ি ক্লাস বানান, দেখি কে কি বানান। ওকে, তো সাজিদ বানালো একটা এমপ্লয়ি ক্লাস যার মধ্যে 5টা ফিল্ড আছে, তো এটার নাম দিল উনি এমপ্লয়ি 1। আর ইফাত নিজেও চিন্তা ভাবনা করে একটা এমপ্লয়ি ক্লাস বানালো উইথ 8 ফিল্ডস। এখন হুইচ ক্লাস ইজ মোর স্পেসিফিক টু রিপ্রেজেন্ট অ্যান এমপ্লয়ি? সাজিদেরটা না ইফাতেরটা? এমপ্লয়ি 1 আর এমপ্লয়ি 2? তোমারটা রেলেভেন্ট থাকলে হ্যাঁ, রিলেভেন্ট, কারণ ওনারা তো, এটা তো ক্লাস ওয়ার্ক ছিল, ওনারা চিন্তা ভাবনা করে দেখছেন কি কি ফিল্ড হতে পারে, সবগুলোই ভ্যালিড ফিল্ড। কিন্তু ওনার 5টা ফিল্ড, ওনার 8টা ফিল্ড। তাহলে হুইচ ওয়ান ইজ মোর স্পেসিফিক? তার মানে সাব ক্লাস ইজ মোর স্পেসিফিক কম্পেয়ার টু সুপার ক্লাস। এটা জেনারেল রুল অফ থাম, মাথায় রাখবেন, লিখে রাখতে পারেন। ওকে, সাব ক্লাস ইজ অলওয়েজ মোর স্পেসিফিক because it is an extension, it has more fields or more methods or both. সুপার ক্লাস আমরা জেনারেট তাহলে সুপার ক্লাসে যেহেতু ফিল্ড কম বা মেথড কম বা দুইটাই কম, তাহলে সুপার ক্লাসের থেকে আপনার এই একটা পার্টিকুলার গাড়িতে ধরেন একটা পার্টিকুলার ক্লাসে যদি 5টা ফাংশনালিটি থাকে, আর ওইটারই এক্সটেন্ডেড ক্লাসে যদি 8টা ফাংশনালিটি থাকে, তাহলে যে ক্লাসের 8টা ফাংশন সেটা আরো বেশি স্পেসিফিক হলো না? অ্যাট্রিবিউট ওয়াইজও এখানে যদি 5টা ফিল্ড থাকে আর এখানে যদি 8টা ফিল্ড থাকে, তাহলে এটা আরো বেশি, ইট ডিসক্রাইবস দ্য ইনস্ট্যান্স বেটার, ইট প্রোভাইডস মোর পাওয়ার টু দ্য অবজেক্ট টু ডু ওয়ার্ক, মোর ফাংশনস, মোর মেথডস। সো সাব ক্লাস যেহেতু এক্সটেনশন in terms of number of fields and number of methods or both, so subclass is always more specific than
সুপার ক্লাস। তাহলে আপনি যদি রিভার্সলি চিন্তা করেন, সুপার ক্লাস ইজ লেস স্পেসিফিক দেন সাব ক্লাস, বা সুপার ক্লাস ইজ মোর জেনারেলাইজড ভার্সন অফ দ্য সাব ক্লাস। এটা মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য ক্লাস ডায়াগ্রাম বা সিস্টেম ডিজাইন করতে সুবিধা হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা ব্রেক দিব না, এটা শেষ করে আর হয়তো 20 মিনিট লাগবে, কারণ এটা অন্যান্য সেকশনের শেষ। তাহলে এটুকু আপনাদের শেষ করে দিলে আমরা সেম পেজে থাকলাম। ওকে, মিড টার্ম তো আপনার এগুলো বাদ, মিড টার্ম তো বলেই দিচ্ছি আপনাদের, টেবিল ভিউ, মডেল ক্লাস, কন্ট্রোলার ক্লাস। হ্যাঁ, এখন আপনার যে প্যারেন্ট লেআউট, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আপনি অ্যাঙ্কর পেন দিবেন, এখন দুইটা টেবিল থাকলে কি আপনি একটা অ্যাঙ্কর পেনই উপরে নিচে রাখবেন, নাকি দুইটা ট্যাবের মধ্যে দুইটা টেবিল রাখবেন, এগুলো আপনার ডিসিশন। আপনার কোশ্চেনে অত কমপ্লিকেটেড কিছু থাকবে না। ওভারলোডিং করবেন কখন? যদি বলা হয় এভাবেও অ্যাড করা যাবে, ওভাবেও অ্যাড করা যাবে, তখন আপনি ওভারলোড করবেন। আপনাকে তো এত কিছু দেওয়া হবে না, আপনার 1 ঘন্টা টাইম। আমরা খালি দেখতে চাই আপনি একটা মডেল ক্লাস বানাতে পারেন কিনা, আপনি একটা এফএক্সএমএল ডিজাইন করতে পারেন কিনা, উইথ ক্যান ইউ ডিসাইড দ্য এফএক্স আইডি অ্যান্ড দ্য হ্যান্ডলার মেথডস ফ্রম এ প্রবলেম অ্যান্ড অ্যাকর্ডিংলি ক্যান ইউ ইমপ্লিমেন্ট অ্যান্ড মেক ইট ওয়ার্ক। সিম্পল, এটাই মিড টার্ম। ফাইনালে জিনিসটা আরো দেখতে যাবে। ফাইনালে আপনাকে ফাইল ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ডাটাবেস বা ডাটাবেসের অল্টারনেট হিসাবে আপনাকে ফাইনালে মাল্টিপল এফএক্সএমএল নিয়ে কাজ করতে হবে। এক এফএক্সএমএল এর ডাটা আপনি ফাইলে স্টোর করবেন, আর এক এফএক্সএমএল থেকে সেটাকে ইউজ করবেন। ফাইনালটা আর একটু ডিটেলসে হবে, কিন্তু মিড টার্মটা একদম ইজি। টাইম 1 ঘন্টা। টাইম ম্যানেজমেন্ট ইজ অলসো পার্ট অফ ইউর ট্রেনিং। ওকে, আচ্ছা আসেন, এমন কিছু দেওয়া হবে না যেটা 1 ঘন্টায় নট ডুয়েবল। ওকে, এখন আপনি যদি খুইলা পুরোনো প্রজেক্ট দেখে সার্চ করতে থাকেন, মানে আপনাকে ইউ নো দ্য কোডিং, আপনি কোড লেখা শুরু করবেন। আচ্ছা, আমার ওইটা আপনি মানে কোথাও একটু আটকে গেলে একটু দেখলেন, কিন্তু আপনি যদি দেখে কপি পেস্ট করে ওইটাকে চেঞ্জ করে করতে চান, আপনি তো 1 ঘন্টা পারবেন না। তো ওটাই তো টেস্ট, যে আপনি নিজে কোড পারেন কিনা। আপনার একজনের দেখা ফরম্যাট কপি পেস্ট করে ওটা অ্যাপ্লাই করতে গেলে তো হবে না। তো সেটা করতে গেলে আপনি তখন টাইমে মার খাবেন। সেটা কেন করতে যাবেন আপনি? সেটা তো আপনার লার্নিংই হলো না, তাই না? আপনি একটা মুখস্থ জিনিস, কেউ একজন একটা প্রজেক্ট করছে, ওইটাকে এনে আপনি ফিট করতে চাচ্ছেন এই প্রবলেমে, তাহলে তো হবে না। আপনি স্পন্টেনিয়াসলি এই জিনিস দিতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই ফিল্ড হবে নিউ পাবলিক ক্লাস, গেটার সেটার টুইস্টিং, এই কাস্টম মেথড বলছে ওকে স্কেলেটন বানায় রাখি, পরে কোড দিচ্ছি। আচ্ছা, সেভ আপডেট কন্ট্রোলার, ওকে জেনেরিক ফিল্ড আছে, চেঞ্জ ইট। আচ্ছা, ইনিশিয়ালাইজে কি করা উচিত? কোশ্চেনে বলছে এই, আচ্ছা তাহলে মানে আমার এই ওয়ার্কগুলো লোডেড টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি করে ফেলি ইনিশিয়ালাইজ। আচ্ছা, আমাকে বলা হয়েছে অ্যাড বাটন, তাহলে অ্যাড বাটন অ্যাডের কাজ করবো। আচ্ছা, বলা হয়েছে ভ্যালিডেট, ভ্যালিডেট ইফের মধ্যে ভ্যালিডেট, ইফের ভেতরে মানে আমি একটা ভ্যালিডেট করবো, ভ্যালিডেট করে ইফ দিয়ে দেখবো যে ভ্যালিডেশন যদি ঠিক হয় অ্যাড করবো, নাইলে অ্যালার্ট দেবো। তাহলে এই জিনিসগুলো তো স্ট্রাকচার জিনিস, তো এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন পারবেন, কিন্তু আপনি যদি আরেকটা কোড দেখে কোড কপি পেস্ট করে না করতে যান, তখন সমস্যা। ওটার এফেক্ট সাইডে আপনার এফেক্ট সাইডে তো মিলবে না, তাই না? তো ওটা করলে আপনি পার্সিয়াল মার্কও তো পাবেন না। আপনার মডেল ক্লাস হচ্ছে বুক আইডি, অ্যাক্সেশন নাম্বার, আইএসবিএন, আর আপনি ওখানে বসায় রাখছেন হচ্ছে স্টুডেন্ট আইডি, সিজিপিএ, তাহলে তো হবে না। কপি পেস্ট করলে তো ওগুলো হবে না। আর ওইটাতে আপনি রিনেম করতে যাবেন, মিলবে না তো। আপনি আপনি রিনেম করলে তো লাভ নাই, আপনি কন্ট্রোলার ক্লাসে রিনেম করলেন, কিন্তু এফএক্সএমএল তো ওটার সাথে ওটা ম্যাচ করে না, কাজ হবে না। যাই হোক, আমরা আসি, শেষ করি। এই টাইমের কোনো শেষ নাই। আপনার প্রবলেমটা স্মল এনাফ টু কমপ্লিট ইন 45 মিনিটস। এখন আরেকটু টাইম তো আপনার প্রবলেমের উপরে টাইম, প্রবলেম বড় হলে টাইম বড়, প্রবলেমটাই ছোট। So it should not take more than 45 minutes if you have solved similar problems by yourself from the scratch. Copy paste করে না, প্রজেক্ট কপি পেস্ট করে না, শুরু থেকে নিউ প্রজেক্ট, ইন্টেলিজে নিউ প্রজেক্ট দিয়ে আপনি যদি নিজে নিজে টাইমার দিয়ে প্র্যাকটিস করবেন, আপনার তো 1 সপ্তাহ সময় আছে,
টাইমার দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়েছে না? এরকম আরো প্র্যাকটিস প্রবলেম এসওডিদের কাছে আছে, ওরা বোধহয় শেয়ার করছে আপনাদের সাথে, তাই না? হ্যাঁ, ওই যে কি মেয়েটার নাম কি, সাবা, সাবা বোধহয় একটা ফোল্ডার শেয়ার করছে আপনাদের সাথে। হ্যাঁ, ওখানে দেখেন আপনার মিডের কোশ্চেন কিছু পুরনো পাইলেও পাইতে পারেন। তো যাই হোক, নিজে নিজেই তো প্রবলেম বানানো যায়। তো এগুলো টাইমার দিয়ে সলভ করবেন, যে আমি 45 মিনিটস টাইমার দিয়ে সলভ করবেন। তাহলে কি হবে, পরীক্ষার সময় আপনি কনফিডেন্ট থাকবেন। ওকে, প্যানিক হবে না। ওকে, লেটস কন্টিনিউ। তাহলে সাব ক্লাস ইজ মোর স্পেসিফিক দেন সুপার ক্লাস। ওকে, আমরা এটা বুঝে গেলাম। এখন আমাকে বলেন যে এইটা তো একটা অবজেক্ট, দিস ইজ অ্যান অবজেক্ট অফ হুইচ ক্লাস? Bottle class. And this is an object of, can I say mouse inherits from bottle? Can I say that? Because logically it doesn't make any sense. তাহলে আমি চাইলেই যে কোনো ক্লাসকে বলতে পারবো না যে ও ওকে ইনহেরিট করে। There should be a logical relationship, is a relationship. Okay? I cannot say এটা সাব ক্লাস যদি ট্রিট করতে চাই, এটা যদি সুপার, I cannot say mouse is a more specific type of bottle. Can I say that? Subclass is more specific than superclass. Can I say mouse is a more specific type of bottle? বলা যাবে? মাউস একটা স্পেসিফিক টাইপ অফ বটল, এটা বলা যাবে না? বলা যাবে না। তাহলে আমি যদি এটাকে ইনহেরিট করি কোডের মধ্যে, কম্পাইলার তো কিছু বলবে না যে এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। কিন্তু আপনি যদি সত্যি সত্যি বলেন যে মাউস এক্সটেন্স বটল, তাহলে আপনি 0 পাবেন। বইটা করলে আসলে আপনাকে নেগেটিভ মার্কিং করা উচিত, তাই না? যে আপনার কমন সেন্স সব মাটির নিচে চলে গেছে। সো it is very important to check whether there is a easy relation or not. Okay, subclass is a more specific type of superclass because it's an extension. So there should be a logically easy relationship, is a more specific. Okay? Okay. এখন আসেন method overriding. What do you mean by overriding? কি মনে হয়? এটা তো একটা ওয়ার্ডটা শুনে কি মনে হয়? ইটস অ্যান ইংলিশ ওয়ার্ড। না, এমনি ইন জেনারেল ওভাররাইড করা মানে কি? ওভাররাইড করা, হ্যাঁ, না, নট অ্যাড মোর থিংস, রিপ্লেস বা সুপারসিড করা, ক্যান্সেল আউট করা। তো ধরেন আপনাদের এসওডিদের নাম জানেন তো নাকি? 4 জনের নাম জানেন? কে কে 4টা এসওডির নাম জানেন বলেন তো আপনাদের মধ্যে? টিউটোরিয়াল করেন? জাফির, সাবা, মারুফ, তার মানে টিউটোরিয়াল করেন। ওকে, এখন ধরেন মারুফ যদি পোস্ট দেয় যে আজকে 10টায় টিউটোরিয়াল নিব আপনাদের, এখন কিন্তু আমার মনে হলো যে মিডের আগে একটা কালকে একটা টিউটোরিয়াল নেওয়া উচিত। তা আমি এখন পোস্ট দিয়ে বললাম যে এসওডি টিউটোরিয়াল ইজ ক্যান্সেলড, আই উইল টেক দ্য টিউটোরিয়াল। আই হ্যাভ দ্য অথরিটি টু সুপারসিড মারুফস অ্যাকশন উইথ মাই অ্যাকশন। তাহলে একটা মেথডের এক্সিকিউশনকে যদি আমি সুপারসিড করতে পারি, তার মানে একটা মেথডের বডিকে যদি আমি ক্যান্সেল আউট করে আমি নিজেই একটা বডি প্রোভাইড করি, দ্যাট ইজ ওভাররাইডিং। আপনার কোশ্চেন অ্যান্সার পাবেন, কিন্তু যে কথাটা বললাম সেটার মানে বুঝতে পেরেছেন কিনা? ওকে, এখন দেখেন ওভারলোডিং মানে কি। ইউ আর ক্রিয়েটিং, খেয়াল করেন, ইউ আর ক্রিয়েটিং মোর ওয়ে এ মেথড ক্যান বি কল্ড। So if you provide 3 definition overloaded, then the method can be called by 3 different ways, by supplying 3 different type of way, by supplying the parameters. 3 ভাবে প্যারামিটার সাপ্লাই দিয়ে 3 ভাবে এটাকে কল করা যাবে, সেম মেথড। So overloading always increase your option, number of options, the way you can call a method. Overriding is not increasing the number of options. Overriding is replacing an existing option.
ওকে, এখন আমি কি আমার নিজের মেথডকে সুপারসিড করব? এখন খেয়াল করেন, এই যে কমপ্লেক্স নাম্বারেই যদি দেখি, এখন ধরেন আমার এই অ্যাড মেথডটা পছন্দ না, তা আমি যদি এখন এই এই অ্যাড মেথডকে রিপ্লেস করতে চাই, তাহলে আরেকটা ভার্সন আমাকে দিতে হবে। কিন্তু কম্পাইলার তো আমাকে আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? প্যারামিটার সেম। তাহলে কম্পাইলার ভাবতেছে যে আসলে আমি ওভারলোড করতে চাচ্ছি, কিন্তু আমি মনে মনে জানি যে ওভাররাইট করতে চাই। কিন্তু নিজের মেথডকে তো নিজে ওভাররাইট করা যায় না। কারণ ওভাররাইট কেন করবেন? আপনি একটা মেথডকে কেন নতুন ভার্সন প্রোভাইড করবেন? ওয়াই ইউ ওয়ান্ট টু রিপ্লেস এ মেথড? ইউ আর নট হ্যাপি উইথ দ্য কোড। ধরেন আপনি একটা ক্লাস লিখতেছেন, ওকে, খেয়াল করেন, আপনি একটা ক্লাস লিখতেছেন, সেই ক্লাসে আপনার একটা মেথড আছে 50 লাইনস অফ কোড, কিন্তু ওটা টেস্ট করতে গিয়ে মনে হলো যে ওটাকে মডিফাই করা দরকার। ইউ আর নট হ্যাপি উইথ দ্য কোড, হোয়াট উইল ইউ ডু? কি করবেন? হ্যাঁ, you edit the code, তাই না? You can do that because it is your own method. কিন্তু আপনি একটা লাইব্রেরি ক্লাস ইম্পোর্ট করছেন, ওখানে 100টা মেথড আছে, বেশিরভাগ মেথডই আপনার পছন্দ, কিন্তু একটা মেথড আপনার পছন্দ না। ক্যান ইউ এডিট দ্য কোড ইন দ্য লাইব্রেরি ক্লাস? নো। কিন্তু নিজের মেথড তো আপনি এডিট করতে পারেন। তাহলে নিজের মেথড তো আপনি এডিটই করতে পারেন পছন্দ হলে, তাহলে ওটা আরেকটা ভার্সন দিয়ে রিপ্লেস করার তো কিছু নাই। কাজে ওটা করতে গেলে কম্পাইলার ভাববে যে আপনি ওভারলোড করতে চাচ্ছেন, ভুলে প্যারামিটার দেন নাই, সে তখন আপনাকে আটকাবে, বলবে যে প্যারামিটার দাও। কারণ আমি যখন নিজেই দুইটা ভার্সন, দুইটা বডি তৈরি করছি, তখন আমি চাই দুইটাই কাজ করুক, নাহলে আমি দুইটা বডি বানাবো কেন? তো তার মানে আমি ওভারলোড করতে চাই, কিন্তু প্যারামিটার সেম হওয়াতে কম্পাইলার বলবে মনে হয় তুমি ভুল করতেছো, টাইপ অফ মিস্টেক, you forgot to give the parameter, different parameter list, so provide a different parameter list, then it will allow. তাইলে আমার নিজের ক্লাসে, নিজের লেখা মেথডে আমি সেম প্যারামিটার লিস্ট দিয়ে কিন্তু ক্যান্সেল আউট করতে পারবো না। কারণ কারণটা খুব সিম্পল, এখানে ক্যান্সেল আউট করাটা ইললজিক্যাল, বরং এডিট করাটা মোর লজিক্যাল, তাই না? ইফ আই এম নট হ্যাপি উইথ মাই ওন কোড, আই উইল এডিট ইট। ওইটাকে রেখে ক্যান্সেল আউট করার জন্য আরেকটা ব্র্যান্ড নিউ ভার্সন দেওয়ার তো কিছু নাই। এখন আমি অনেক ব্র্যান্ড নিউ ভার্সন দিতেই পারি উইথ ডিফারেন্ট প্যারামিটারস, তাহলে ওটাও থাকবে, ওটাও থাকবে, ওভারলোডিং। তো তাহলে এখন আমরা যে বললাম ইনহেরিটেন্সের কথাটা বললাম, যে সাব ক্লাস ইনহেরিটস ফ্রম অল, ইউ ক্যানট ইনহেরিট পার্শিয়ালি। আপনি বলবেন যে আমি আমার প্যারেন্টসের বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি, কোম্পানি সব ইনহেরিট করব, কিন্তু ব্যাংকের লায়াবিলিটি ইনহেরিট করব না, এটা তো হবে না। If you inherit all. There is no partial inheritance. এখন আপনি আপনার ফাদারের থেকে একটা মেথড ইনহেরিট করলেন, যে উইথড্র মানি ফ্রম ব্যাংক। ইউ আর ভেরি হ্যাপি উইথ দ্যাট মেথড। এটাকে কল করলে তো ব্যাংক থেকে টাকা তোলা যায়, ইউ আর ভেরি হ্যাপি। কিন্তু একই সাথে আপনি আরেকটা মেথড ইনহেরিট করেছেন, যে গ্রিট পিপল। গ্রিট পিপলের কোড কি বলে? আসসালামু আলাইকুম, বসেন প্লিজ, কেমন আছেন, বাসা সবাই ভালো, এলাকার কি অবস্থা? ওল্ড স্কুল, ওকে, ওল্ড জেনারেশন যেভাবে ট্র্যাডিশনাল ওয়েতে আদব কায়দার সাথে গ্রিট করা, দ্যাট ইজ দ্য কোড দ্যাট ইউ ইনহেরিটেড ফ্রম ইউর প্যারেন্ট অ্যালং উইথ উইথড্র মানি ফ্রম ব্যাংক। ইউ আর ভেরি হ্যাপি উইথ উইথড্র মানি ফ্রম ব্যাংক, এই মেথড। কিন্তু গ্রিট পিপল, এটাতে আপনি ইউ আর জেনজি, আপনার কাছে গ্রিটিং মানে হলো হোয়াটসঅ্যাপ ব্রো ইউ, তাহলে আপনি তো এটা পছন্দই করতেছেন না, ওটা আপনি রাখতেও চাচ্ছেন না। তখন আপনি ওটাকে রিপ্লেস করতে পারেন বাই ডিফাইনিং ইউর ওন বডি উইথ দ্য সেম প্যারামিটার লিস্ট। তখন কিন্তু কম্পাইলার বুঝবে, এই কম্পাইলার সিম্প্যাথেটিক, যে আসলে সেম প্যারামিটার দেওয়ার মানে হচ্ছে ইটস নট দ্যাট সে ওভারলোড করতে চায়, ভুলে প্যারামিটার দেয় নাই, এটা আসলে সে আনস্যাটিসফাইড উইথ দ্য ইনহেরিটেড মেথড, সো হি ইজ রিরাইটিং দ্য মেথড to replace that inherited version, to disable, to deactivate, to suppress the inherited method by its own version. That is overriding. So overriding does not increase the option. The way a method can be called override, replace an existing option with different code.
তাহলে ওভাররাইড আপনি করতে পারবেন শুধুমাত্র আনস্যাটিসফাইড মেথডের জন্য। কিন্তু নিজের মেথডে আনস্যাটিসফাইড হলে আপনি এডিট করবেন, তাহলে যাকে এডিট করতে পারবেন না তাকেই শুধু আপনি বলেন, কাকে আপনি এডিট করতে পারবেন না? যেটা আপনি অন্যের কাছ থেকে পাইছেন, যেটা অন্য ক্লাসের মেথড, আপনি তো ওই ক্লাসের অথার না। ধরেন একটা লাইব্রেরি ক্লাস, লাইব্রেরি ক্লাসকে আপনি এক্সটেন্ড করতে পারেন। তো লাইব্রেরি ক্লাসের মেথড আনহ্যাপি হলে লাইব্রেরি ক্লাসে তো আপনি মডিফাই করতে পারবেন না, তখন আপনি ওটাকে ওভাররাইট করবেন। বোঝা গেল? নাও কোশ্চেন, ডিড উই ওভাররাইট এনি মেথড? আমাদের যে তিনটা প্রজেক্ট, অ্যারিথমেটিক অপারেশন, কমপ্লেক্স নাম্বার উইথ অ্যারে, বুক বড় প্রজেক্ট উইথ টেবিল ভিউ অ্যান্ড অ্যারে লিস্ট। প্রবাবলি মানে কি আপনি জানেন নাহলে জানেন? মানে আমার যদি ইনহেরিটেন্স থাকতে হবে কিন্তু ওভাররাইট করলে। দাঁড়ান, ইনহেরিটেন্স ছাড়া কিন্তু ওভাররাইট করা যাবে না। এখন ইনহেরিটেন্স করতে হলে এক্সটেন্স কথাটা লাগবে। তাহলে এই যে আমি বলছি এখানে, এই যে পার্সন একটা ক্লাস, তাহলে পাবলিক ক্লাস স্টুডেন্ট এক্সটেন্স পার্সন। তাহলে আমাদের কোনো ক্লাসে কি আমরা লিখেছি যে এক্সটেন্স অমুক এক্সটেন্স তমুক? না, ক্লাস এফএক্সএমএল ফাইল তো ক্লাস না। আপনার মডেল ক্লাস ক্লাস, কন্ট্রোলার ক্লাস ক্লাস। কিন্তু আমরা যে ক্লাসগুলো তৈরি করেছি, ধর মডেল ক্লাসের কথাই যদি বলি, আমরা কি কোনো ক্লাসকে বলেছি আমাদের নিজেদের ক্লাস যে বুক ক্লাস এক্সটেন্স অমুক, স্টুডেন্ট ক্লাস এক্সটেন্স তমুক, কমপ্লেক্স নাম্বার ক্লাস এক্সটেন্স তমুক, এরকম কিছু কি আমরা করেছি? তাহলে সুপার ক্লাস থেকে তো কোনো ইনহেরিটেন্স নাই। সুপার ক্লাস থেকে যদি আমি কিছু না পাই, আমার যদি সুপার ক্লাসই না থাকে, আমি ওভাররাইট করব কি? ওভাররাইট আমি নিজের মেথডকে তো করতে পারবো না। যেটা আমি ইনহেরিট করেছি ফ্রম মাই প্যারেন্ট, সেটাকেই শুধু আমি ওভাররাইট করতে পারবো। এখন ইনহেরিট করতে হলে তো আমাকে এক্সটেন্ড করতে হবে যে স্টুডেন্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ পার্সন, সেখানে ইজ এ রিলেশন হয়। আমরা এই এক্সটেন্ড সুপার ক্লাসের নাম দিতে হবে টু ইনহেরিট। তো এরকম কিছু কি আমরা করেছি? ওকে, তাহলে আমাদের এই কমপ্লেক্স নাম্বার আমরা কি এরকম কিছু করেছি? এরকম কিছু আছে এক্সটেন্ড? নাই। আচ্ছা, এখন আসলে আমরা ওভাররাইট করেছি, কিন্তু আপনি দেখতেছেন কোনো সুপার ক্লাস এক্সটেন্ড করা হয়নি। তাহলে এটা কিভাবে সম্ভব? এইটার অ্যান্সারটা আপনি পাবেন। তার আগে আমার একটা প্রশ্নের অ্যান্সার দেন অনেস্টলি, ওকে? হাউ মেনি অফ ইউ নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? হাত তুলেন দেখি। গ্র্যান্ডফাদারের নাম জানেন কি? আপনি জানেন? এক সাইড, যে কোনো সাইড, আপনি আপনার গ্র্যান্ডফাদার নাম জানেন? হাত তুলেন নাই কেন? তুলছেন ছোট করে। আপনি জানেন না? ইউ ডোন্ট নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? জি, you know, but oh, remember করতে হবে না। I am not asking what is the name, I am asking whether you know or not. Okay, হাত তুলেন। তাহলে we all know the name of our grandfather. Okay, how many of you know the name of the father of grandfather? মাত্র একজন, দুইজন, তিনজন, পাঁচজন, তাহলে 15 জনের মধ্যে 6 জন। গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার একজন, তাহলে আপনি তার ফাদার। তাহলে আপনি ব্যাকট্র্যাক করে 4th জেনারেশন পর্যন্ত ট্রেস করতে পারছেন আপনার সোর্স অফ ইনহেরিটেন্স ইন ব্যাকওয়ার্ডস। তাহলে আপনি আপনার সোর্স অফ ইনহেরিটেন্স 4 জেনারেশন পর্যন্ত আপনি ব্যাক ট্রেস করতে পারছেন। এখন যদি হঠাৎ করে 220 বছর বয়সের একজন লোক আসে, সাপোজ অনেক এইজড, এত বছরের কেউ নাই পৃথিবীতে, 120-30 ম্যাক্সিমাম হয়, কিন্তু ধরেন কথার কথা যে একটা লোক পাওয়া গেল 120 বছর বয়স। ক্যান ইউ সে দ্যাট হি ইজ ইউর অ্যানসিস্টার? আপনি যে ওনার বংশধর, এটা কি, বা উনি যে আপনার পূর্বপুরুষ, ক্যান ইউ সে দ্যাট? কিভাবে? আপনি তো জানেনই না, সে কথাই বলতে পারে না। আপনি তো জানতে হবে, ইউ ডোন্ট নো হিম, আননোন পারসন। তাহলে কি আপনি এটা বলতে পারবেন? বলতে পারবেন, কিন্তু উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি ট্রেসিং আপনি বলতে পারবেন যে অ্যাডাম ইভ ইজ ইউর সুপার অ্যানসেস্টর, ইউ আর দ্য ডিসেন্ডেন্ট অফ অ্যাডাম ইভ। তাহলে অ্যাডাম ইভের কোন চাইল্ড
তার কোন চাইল্ড, এইভাবে খুঁজে বের করলে আপনার পর্যন্ত কিন্তু একটা ইনহেরিটেন্স লাইন এস্টাবলিশ করা যায়, কিন্তু আপনার ডাটা নাই বলে আপনি সেটা পারছেন না। বাট উই বিলিভ দ্যাট, রাইট, অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজন, রিলিজিয়াস বিলিভ, আমরা এটা মানি যে উই অল আর descendant of Adam and Eve. Without proof, we accept that, right? তাহলে অ্যাডাম অ্যান্ড ইভ হচ্ছে, এখন দেখেন আমি যদি বলি যে পাবলিক ক্লাস কমপ্লেক্স নাম্বার এক্সটেন্ডস অবজেক্ট ক্যাপিটাল ও, তার মানে অবজেক্ট একটা ক্লাস। এখন এই আপনি ঘটা করে বলার দরকার নাই যে আমি অবজেক্টকে ইনহেরিট করি, না ঘটা করে বলার দরকার নাই যে আপনি যদি বলেন যে মিস্টার এক্স আমার দাদা, এটা আপনাকে বলতে হবে, তাহলে মানুষ জানবে না যে উনি আপনার দাদা। কিন্তু আপনার কাউকে প্রমাণ দিয়ে বলার দরকার নাই যে আদম আমার পূর্বপুরুষ, এটা এমনি বাই ডিফল্ট। সো আপনার এটা বলার দরকার নাই যে কমপ্লেক্স নাম্বার এক্সটেন্ডস অবজেক্ট, এটা অটোমেটিক এক্সটেন্ডস অবজেক্ট। এনি ক্লাস ইজ এ ডিসেন্ডেন্ট অফ অবজেক্ট ক্লাস। তাহলে অবজেক্ট ক্লাস হচ্ছে জাভার আদম, অ্যাডাম অফ জাভা। ওকে, তাহলে অবজেক্ট ক্লাসের মেথডস আর বাই ডিফল্ট ইনহেরিটেড ইন এভরি ক্লাস ইন জাভা। তাহলে আমরা যত ক্লাস বানাই না কেন, এক্সটেন্স না লিখলেও কোনোটাই কিন্তু প্রত্যেকটা ক্লাসই উই ক্রিয়েট আর সাব ক্লাস। একমাত্র অবজেক্ট ক্লাসের কোনো সুপার ক্লাস নাই, ওটা হচ্ছে সুপার অ্যানসেস্টর। দ্যাট ইজ দ্য স্টার বিগিনিং অফ জাভা। জাভাতে এটা অবজেক্ট ক্লাস। এখন দেখেন আপনাকে যদি আমি অবজেক্ট ক্লাসটা দেখাই, অবজেক্ট ক্লাস হ্যাজ সাম, যদি এই যে ক্লাস অবজেক্ট ক্যাপিটাল ও, মেথড সামারি যদি দেখেন, every object should be able to clone itself. Clone is a method. Every object should be able to compare itself with another object. Okay, every object should, the threads that are handling that method of that object should notify the threads of the other, okay, other threads. তাইলে inter thread communication among the methods, যখন multiple methods are executed by multiple threads, তখন তাদের ইন্টার থ্রেড কমিউনিকেশন করতে হয়। হ্যাঁ, ওয়েট করতে হয়, একটা থ্রেড যখন রিসোর্স অকুপাইড থাকে তখন আরেকটা থ্রেড ইজ ওয়েটিং। তাহলে এই যে ইন্টারনালি ইনসাইড দ্য অপারেটিং সিস্টেম অবজেক্টগুলোকে কিন্তু বিভিন্ন কাজে পার্টিসিপেট করতে হয়। এখন দিস ইজ দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স ফর এভরি অবজেক্ট। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস এ প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট অর এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট অর স্টুডেন্ট ক্লাস অবজেক্ট। তাহলে এই কমন ক্যারেক্টারিস্টিক শুড বি দেয়ার ইন অল ক্লাস। তাহলে প্রত্যেকটা ক্লাসের অথারকে এগুলো লেখা তো সম্ভব না। তো এই মেথডগুলো অবজেক্ট ক্লাসে দেওয়া আছে, এন্ড বাই ডিফল্ট ইট প্রপাগেটস টু এভরি ক্লাস। তাহলে এভরি ক্লাস শুড বি এবল টু হাজির করতে পারবে তার একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট ফর ইটস ওন অবজেক্ট। তাহলে এই যে অবজেক্ট ক্লাসের যে টু স্ট্রিং নোটিফাই, এগুলো কিন্তু আপনার কমপ্লেক্স নাম্বার ক্লাসে ইনহেরিটেড অটোমেটিক। ওকে, ওটার অটোমেটিক, ওটা অবজেক্টের সাব ক্লাস। আপনার যদি কোনো প্যারেন্ট না থাকে, ডিক্লেয়ার্ড প্যারেন্ট না থাকে, তাহলে আপনি অবজেক্টের ডাইরেক্ট চাইল্ড। আর আপনি যদি বলেন যে আমি এক্সটেন্স অমুক, তাহলে অমুক হচ্ছে আমার প্যারেন্ট, কিন্তু আমার প্যারেন্ট তো আবার অবজেক্টের চাইল্ড। সো ভায়া মাই প্যারেন্ট আই উইল গেট অল দিস মেথডস ফ্রম অবজেক্ট। ডাইরেক্ট পেলেও পাবো, আমার প্যারেন্টের থ্রুতে পেলেও পাবো। না, যে কোনো ক্লাসই তো আর অবজেক্টকে ইনহেরিট করবে না। অবজেক্ট হচ্ছে জাভার একটা, এটাকে তৈরি করা হয়েছে এমন ভাবে যে এনি ক্লাস ইউ ক্রিয়েট ইন জাভা দ্যাট উইল ইনহেরিট অবজেক্ট। অথবা আপনার যদি ডিক্লেয়ার্ড প্যারেন্ট থাকে তাহলে আপনার প্যারেন্ট উইল ইনহেরিট অবজেক্ট, বা তারও যদি প্যারেন্ট থাকে তাহলে সে উইল ইনহেরিট অবজেক্ট। কোনো না কোনো ভাবে অবজেক্টের সবকিছুই আপনি ইনহেরিট করবেন। দ্যাট ইজ দ্য বটম লাইন। তাহলে এই মেথডগুলো আপনার কমপ্লেক্স নাম্বারও আছে না? কমপ্লেক্স নাম্বার অলসো ইনহেরিট টু স্ট্রিং। এখন এই অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং কি প্রডিউস করে, ও তো জানে না যে আপনার ফিউচার ক্লাসে ফিল্ড কি হবে, সাব ক্লাসের ফিল্ড কি হবে সেটা তো ও জানে না। তাহলে ও আমার স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসেবে যেটা করে, ক্লাসের নামটা এখানে দেখায় উইথ পাথ, তার সাথে @ দিয়ে সে হ্যাশ কোড। হ্যাশ কোড হচ্ছে যখন আমরা নিউ করি তখন ইনস্ট্যান্সের একটা ইউনিক আইডেন্টিফায়ার জেনারেট করা হয়, তাহলে সেই হ্যাশ কোডটাকেই সে ক্লাসের নাম সহ পাথ সহ প্রিন্ট করে। এটাই হচ্ছে বেসিক টু স্ট্রিং। এখন আমি যদি হ্যাপি থাকি যে কমপ্লেক্স নাম্বার অবজেক্টের টু স্ট্রিং মানে আমি হ্যাশ কোড দেখতে চাই,
then I don't need to override. But if I am unhappy, then I will override. Now if you go back to your complex number code, এখানে কি আছে? @override. এই যে অ্যানোটেশন থেকে বুঝতে পারতেছেন যে টু স্ট্রিংকে আসলে আমরা ওভাররাইড করেছি। So you override the level. এটা অ্যানোটেশন, এটা দিতেই হবে বিষয়টা এমন না, কিন্তু কম্পাইলার বুঝে এটা অলরেডি আপনি একটা টু স্ট্রিং ইনহেরিট করছেন জিরো প্যারামিটার ফ্রম হুম অবজেক্ট ক্লাস। ওটা আপনি চাইলে ইউজ করতে পারেন, পছন্দ না হলে ওটাকে রিপ্লেস করতে পারেন বাই ওভাররাইডিং। তাহলে যে টু স্ট্রিং কিন্তু ওভাররাইডিং মেথড, তাহলে আমরা কিন্তু ওভাররাইড করেছি কিন্তু আলোচনা হয় নাই, বা আমরা জিনিসটা ইচ্ছা করে আমি এই জায়গাটা অ্যাভয়েড করেছি। হ্যাঁ, আপনারাও কেউ বলেন স্যার ওখানে ওভাররাইড কেন? গেটার সেটারে তো থাকে না, কারণ গেটার সেটার তো ইনহেরিটেড মেথড না, এটা এই ক্লাসের নিজের মেথড। কিন্তু টু স্ট্রিং আপনি অলরেডি ইনহেরিট করছেন অবজেক্ট ক্লাস থেকে। তা এখন ধরেন আমি যদি এটা না দিতাম তাহলে কি হতো? তাইলে কি আমার কমপ্লেক্স নাম্বার একটা টু স্ট্রিং থাকতো? থাকতো। কোনটা থাকতো? ইনহেরিটেড ভার্সন। কাজে আমি যখন এখানে টু স্ট্রিং ইউজ করতেছি কন্ট্রোলারে গিয়ে, এই যে গত ক্লাসে আমরা দেখেছি না, শো অল কন্ট্রোলার, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কি সে আমাকে এরর দিচ্ছে? তার মানে ও জানে যে মেথড আছে, কিন্তু আমি তো কোনো কোড লিখি নাই। কিন্তু ধরেন আপনি যদি অ্যাড কমপ্লেক্স নাম্বারটা হাইড করে, ধরেন এটা নাই আমার অ্যাড কমপ্লেক্স নাম্বার, তাহলে কি কল করা যাবে? তাইলে কিন্তু দেখেন আমি বললাম যে অ্যাড কমপ্লেক্স নাম্বার আমার নাই, সাপোজ টু স্ট্রিংও নাই, তাহলে দেখেন ও কিন্তু এই যে অ্যাড কমপ্লেক্স এটাকে কিন্তু আটকাচ্ছে, অ্যাড মেথড তোমার নাই, কিন্তু টু স্ট্রিং এ ওর কোনো আপত্তি নেই। আমার কোডে নাই টু স্ট্রিং, কিন্তু অ্যাকচুয়ালি আছে বিকজ ইট ইজ ইনহেরিটেড, কিন্তু অ্যাড তো আসলেই নাই। তো কাজেই এখন যদি টু স্ট্রিং আমি যদি ওভাররাইড না করি, তাহলে ইনহেরিটেড ভার্সনটাই তো আমার ভার্সন, তাহলে ওটাই কাজ করবে। তাহলে আপনাকে দেখেন এখন যদি আমি এটাকে রান করি, আমি কিন্তু এই টু স্ট্রিংটাকে ফেলে দিলাম কমেন্টেড। নাও ইফ আই রান ইট, আচ্ছা কোথায় এরর হলো? ইললিগাল ইউজ অফ 49, ও এই যে এটা থাকবে না। ওকে, সো 1 2 3 4 5 6 শো অল কি দেখাচ্ছে? সে 3+4 দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ক্লাসের নাম @hashcode। রাইট? হ্যাঁ, ওই ইনস্ট্যান্সের যে হ্যাশ কোড, যখন আমরা নিউ করি তখন একটা হ্যাশ কোড ইস্যু করা হয় প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য অ্যাজ ইউনিক আইডেন্টিফায়ার। ওটাই সেই স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসেবে প্রিন্ট করে, কারণ অবজেক্ট ক্লাস তো জানে না যে ফিউচারে আমার সাব ক্লাসের ফিল্ড কি হবে, তাহলে সে কিভাবে একটা ফরম্যাটেড ফিল্ড ভ্যালু দিয়ে দিবে? ওই জন্য সে জেনেরিক একটা জেনারেলাইজড স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসেবে হ্যাশ কোডটা দেখায়। এখন এটারও ইউজ আছে যে কোথায় কোথায় আপনাকে হ্যাশ কোড ইউজ করতে হবে, কিন্তু আমাদের এই কমপ্লেক্স নাম্বার অ্যাপ্লিকেশনে তো হ্যাশ কোড দেখায় লাভ নাই, আমি তো 3+4 দেখতে চাই। সো আই উইল ওভাররাইট দ্যাট। ওকে, এখন আপনি আমাকে বলেন তো, হ্যাভ আই রিটেন টু স্ট্রিং? আমি কি টু স্ট্রিং লিখেছি? তাহলে কি টু স্ট্রিং ওভারলোডেড? Overloaded না। How many version is there? Only one, which is inherited. Okay, এখন ধরুন আমি টু স্ট্রিং আরেকটা ভার্সন দিব,
স্ট্রিং প্যারামিটার, তাহলে কি এটা ওভাররাইট হবে? ওভারলোড হবে, তাই না? কারণ এই স্ট্রিং প্যারামিটারে কোনো টু স্ট্রিং সুপার ক্লাসে নাই, অনলি ওয়ান টু স্ট্রিং ইজ দেয়ার হুইচ ইজ জিরো প্যারামিটার। তাহলে এটা তো নিশ্চয়ই এটা একটা নতুন একটা ভার্সন, তাহলে আই এম অ্যাডিং এ নিউ অপশন টু কল দ্য টু স্ট্রিং। অলরেডি একটা অপশন ছিল জিরো প্যারামিটার, আই এম অ্যাডিং ওয়ান মোর অপশন, সো ইট ইজ ওভারলোডিং। তাহলে ওভারলোডিংটা কার সাথে হলো? কোন মেথডের সাথে ওভারলোড হলো? টু স্ট্রিং এর সাথে টু স্ট্রিং, কিন্তু ইনহেরিটেড ভার্সনের সাথে ডেভেলপারের ভার্সনটা ওভারলোডিং হলো। আর যদি আমি এটাকে ওভাররাইট করি তাহলে ওভারলোডিং, তাহলে কি এটা ওভারলোডিং হলো? আমারটার সাথেই ওভাররাইট করা ভার্সনের সাথে স্ট্রিং ভার্সনটা ওভারলোড হলো। এখানে ওভাররাইডিং এন্ড ওভারলোডিং দুটোই হয়েছে। না, প্রেসিডেন্সের কিছু নাই। ওভাররাইড মানে আপনার একটা ইনহেরিটেড ভার্সন আছে, ওইটাকে আপনি রিপ্লেস করলেন। আর যদি আরো যদি ভার্সন অ্যাড করেন উইথ ডিফারেন্ট প্যারামিটার, দেন ইউ আর ইনক্রিজিং অপশনস, ওভারলোডিং। ওকে, এখানে একটা আর একটার থেকে মোর প্রেসিডেন্স এরকম কিছু না, দুইটা আলাদা টুল, আপনি দুইটাই অ্যাপ্লাই করতে পারেন, যেটা এখানে করছি। ওকে, এখন আমি এইটাকে ইউজ করবো কিভাবে? তাহলে দেখেন আমরা একটা মডেল, এটা হচ্ছে একটা টু স্ট্রিংকে আমরা ওভারলোড করলাম, ওভাররাইডও করলাম। এখন যদি এটা আমরা ইউজ করতে চাই, এখন ধরেন আমি এইটাতে কি দিতে পারি? এটাতে আমি বলতে পারি যে রিটার্ন, ধরেন রেগুলার যে টু স্ট্রিং ও কি রিটার্ন করে, ক্লাসের নাম, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফিল্ডের ভ্যালু ইকুয়াল টু এইটা প্লাস ইমাজিনারি ইকুয়াল টু ইমাজিনারি প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাই তো সে করে, তাই না? দেখেন কোথায় ভুল হইলো, এটা হবে না, বুঝাইতে পারছি? আমরা যখন এই যে ধরেন স্টুডেন্ট ক্লাসে বা যে কোনো ক্লাসে, আমাদের বুক ক্লাসে আমরা যখন কনস্ট্রাক্ট টু স্ট্রিং জেনারেট করছি, এইভাবে আসছে না? ক্লাস নেম, সেকেন্ড ব্র্যাকেট, field name equal to field value, comma, second field name equal to field value, comma, third field name equal to field value, so on, then second bracket close. That is the two string যেটা অটো জেনারেটেড টু স্ট্রিং এ থাকে। তাহলে এটাকে আমরা স্ট্রিং ভার্সনে রাখলাম, আর আমরা জিরো প্যারামিটারটাকে আমাদের 3+4i ফরম্যাটে রাখলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কমপ্লেক্স নাম্বার ফরম্যাট, আর এটাকে আমরা বলতে পারি যে রেগুলার ফরম্যাট, বলা যায় না? এখন এটাকে আমরা ইউজ কিভাবে করতে পারি, লেটস সি। তাহলে ধরেন আমার এখানে এটা আছে, হ্যাঁ প্যারামিটার দিয়ে কল দিব। তাহলে এই যে দেখেন আমি এখানে একটা চেক বক্স বসাইছি, চেক বক্সের একটা এফএক্স আইডি আছে, ফরম্যাট চেক বক্স, এখানে বলছি ইউজ কমপ্লেক্স নাম্বার ফরম্যাট আউটপুট। এটা মডিফাই করলাম, এটা মনে অন্য সেকশনেরটা খুলে ফেলছি, যাই হোক। তাইলে এখন আমার কিন্তু দুইটা টু স্ট্রিং আছে, তাহলে আমি যদি এটাকে চেক করি তাহলে আই এক্সপেক্ট, ও এটা মনে হয় অন্য সেকশনেরটা খোলা, আপনাদেরটা না। তাহলে আপনাদেরটা একটু খুলে মডিফাই করে ফেলি। হ্যাঁ, জাস্ট 3 মিনিট লাগবে, এটা দেখে যান, তাহলে পরে আপনার অন্য সেকশনের সাথে, আপনার তো 5:50 পর্যন্ত, আমি 3 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। তাহলে এখন অনেকভাবেই করা যায়, আমি যেটা অন্য সেকশনে করলাম সেটাই আপনাদের দেখাই, এবং এটা মানে দ্রুত করে ফেলা যাবে, সময় লাগবে না। তাহলে আমি এখন এখানে একটা চেক বক্স নিয়ে আসবো, চেক বক্স, এটার নাম দিলাম ফরম্যাট চেক বক্স, ওকে, এফএক্স আইডি দিব। আর এখানে আমি বলছি যে ইউজ কমপ্লেক্স নাম্বার ফরম্যাট ফর আউটপুট।
তাহলে এটা একটা এফএক্স আইডি লাগবে, ধরেন আমি দিলাম যে ফরম্যাট চেকবক্স, দ্যাটস ইট। এখন এটাকে আমি সেভ করব, ফাইল, সেভ, আপডেট কন্ট্রোলার, গো অ্যান্ড আপডেট কন্ট্রোলার। ওকে, চেকবক্স চলে আসছে আমার ফিল্ড কন্ট্রোলারে। এই দেখেন, এটাকে ইম্পোর্ট করে ফেলি, ইম্পোর্টেড। এখন আমার কাজ কি, যে স্ক্রিনটা যেখানে ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি, শো বাটনটা কোথায়, এই যে শো অল, শো অল কোথায়, এই যে শো অল। এখানে আমি লুপের মধ্যে কি করব, চেক বক্সটাকে শুধু চেক করব, ইফ ফরম্যাট চেক বক্স, দ্যাট ওয়াজ দ্য এফএক্স আইডি, যদি সিলেক্টেড থাকে, যদি এটা সিলেক্টেড থাকে, তাহলে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাট, কমপ্লেক্স নাম্বার ফরম্যাট ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি 0 প্যারামিটার টু স্ট্রিং ইউজ করব, খেয়াল করেন। এলস আমি স্ট্রিং প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করব। তাহলে একটা স্ট্রিং আমাকে এখানে দিতে হবে, ধরেন আমি বললাম রেগুলার ফরম্যাট। এটা কোনো ইউজ নাই মেথডের মধ্যে, ওই যে আপনি কোশ্চেন করছিলেন প্যারামিটার দিলেই যে ইউজ করতে হবে তা না। এখানে প্যারামিটারটা দিলাম আর কি, যাতে ওই ভার্সনটা কল হয়, ভেতরে ওটার কোনো ইউজ নেই। সো তাইলে এখন আমার চেকবক্সের উপর ডিপেন্ড করবে কোন ভ্যারিয়েন্টটা দেখাবে, কোন টু স্ট্রিংটা ইউজ হবে, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বারে আমার দুইটা টু স্ট্রিং আছে, 0 প্যারামিটার আর স্ট্রিং প্যারামিটার। তাহলে এখন যদি আমরা এটাকে আরেকবার একটু রান করি, সো 1 2 3 4 5 -7, তাহলে আমি এখন শো অল কোন ফরম্যাটে দেখতে চাই, রেগুলার নাকি কমপ্লেক্স নাম্বার ফরম্যাট? রেগুলার তো দেখেন, এই যে রেগুলার কি দেখাচ্ছে, real equal to 1, imaginary equal to 2, real equal to 3, imaginary equal to 4, real equal to 5, imaginary equal to -7। আর যদি এটা চেক দেন, আবার যদি এক্সিকিউট করেন, কমপ্লেক্স নাম্বার ফরম্যাট, 1 + 2i, 3 + 4i, 5 - 7i। বুঝতে পারলাম? তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমাদের হলো। তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি অনেকটা গেলাম। এই কনসেপ্টগুলো আপনার ক্লাস ডায়াগ্রাম তৈরি করতে লাগবে। হ্যাঁ, যে ইনহেরিটেন্স, ক্লাস ডায়াগ্রামে আপনাকে 4 ধরনের রিলেশনশিপ দেখাতে হবে: ইনহেরিটেন্স, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, অ্যাসোসিয়েশন। রিলেশনশিপগুলো ডিকটেট করে যে ক্লাসগুলো কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড, কিভাবে একটা আরেকটাকে ইউজ করে, কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এগুলো আমাদের ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে। সো আপনাদের এই নভেম্বরের মাঝামাঝি আপনাদের ক্লাস ডায়াগ্রাম ডিও আছে, ভার্সন 1, ঠিক আছে? হ্যাঁ, ওই তো সেকেন্ড উইকে ক্লাস ডায়াগ্রাম ডিউ ভার্সন 1। তো এর মধ্যে আমরা ওই যে ইনহেরিটেন্স, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন এগুলো আলাপ করে ফেলবো এবং দেখাবো কিভাবে ওয়ার্কফ্লো ইউজ করে ক্লাস আইডেন্টিফাই করতে হয়। ওকে, উইথ দ্যাট নোট আমরা আজকে